গ্রামের নাম মান্দারপুর। চারপাশে কচুরিপানায় ভরা গভীর পুকুর আর ধানক্ষেত। গ্রামের শেষে এক বিশাল পুরনো পুকুর আছে, যাকে সবাই কালা বিল নামে চেনে। দিনের বেলায়ও বিলের পানি এমন কালো দেখায় যে মনে হয় তার ভিতর দিয়ে আলো কখনোই পেরোতে পারে না। গ্রামের বয়স্করা বলে সেই পুকুরে বহু বছর আগে এক জিন বাসা বেঁধেছিল। কেউ কেউ দাবি করে সে এখনও আছে, আর সন্ধে নামলেই তার ছায়া নাকি জলের ওপরে ভেসে ওঠে। এই গ্রামেরই ছেলে রাশেদ। বয়স হয়তো 20 হবে। চঞ্চল, একটু এগুয়ে, আর গ্রামের নিয়মকানুন কেমন যেন বিশ্বাস করে না। ওর মা বারবার সতর্ক করত, বাবা, সন্ধ্যের পর কালাবিলের ধারেও যাস না, কারো ছায়া যদি পানিতে ভেসে ওঠে পেছনে তাকাবি না। রাশেদ হাসত, মা, এসব কুসংস্কার, আমি তো অনেক রাতে বিলের ধার দিয়ে গেছি, কিছুই দেখি নাই। কিন্তু গ্রামের মানুষ জানত কালা বিল নিয়ে হাসি ঠাট্টা করার ফল কখনোই ভালো হয় না। একদিন বিকেলে রাশেদ তার বন্ধু নাফিসের সাথে বিলের ধারে মাছ ধরতে যায়। গাছপালার ফাঁক দিয়ে লাল কমলা রোদ পানির ওপর পড়ছিল, কিন্তু যতক্ষণ সূর্য ছিল ততক্ষণ বিলটাকে শান্ত মনে হচ্ছিল। সূর্য ডোবার সাথে সাথে বাতাস থেমে গেল, সব পাখি চুপ, আশপাশ যেন আচমকা নিঝুম হয়ে গেল। হঠাৎ পুকুরের ভিতর থেকে টুংটাং শব্দ উঠল। নাফিস ভয় পেয়ে বলল, ওই শুনলি, পানির ভিতর যেন কেউ হাঁটছে। রাশেদ বিরক্ত, মাছ লাফ দিছে, ভয় পাস না। কিন্তু তার পরপরই একটা ঘোলা কণ্ঠস্বর শোনা গেল, মানুষের মতো, আবার যেন মানুষের মতো নয়। রাশেদ, রাশেদ। দুজনই চমকে পেছনে তাকালো। কোথাও কেউ নেই, গাছের ফাঁকে বাতাসও নেই। তবু সেই ডাক আবার, এদিকে আয়। নাফিস কাঁপতে কাঁপতে বলল, চল চল, বাড়ি যাই। রাশেদও অস্বস্তি বোধ করছিল, কিন্তু ভিতরের কৌতূহলটা তাকে যেতে দিচ্ছিল না। সে পানির দিকে তাকিয়ে দেখল একটা ম্লান ছায়া পানির ওপর ভাসছে। ছায়াটা যেন ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। ওরা দুজন দৌড়ে পালিয়ে গেল। সেই রাতে রাশেদের বাড়ির উঠোনে অদ্ভুত ঘটনা শুরু হলো। মায়ের ডাকে সে ঘুম থেকে উঠে দেখল বাড়ির উঠোন যেন গভীর কুয়াশায় ঢেকে আছে। বাতির আলো কুয়াশার ভিতর অদৃশ্য হয়ে যাচ্ছে। মা, উঠোনে ধোঁয়া কেন? মা ভয় পেয়ে বলল, ধোঁয়া না বাবা, এই কুয়াশা কালা বিল থেকে আসে। যখন কোনো অশরীরী মানুষকে খোঁজে তখন বিলের কুয়াশা বাড়ির আঙিনা পর্যন্ত পৌঁছে যায়। রাশেদের গায়ের লোম গাড়িয়ে গেল, কিন্তু সে কিছু না বলে চুপচাপ ঘরে ফিরে গেল। রাত প্রায় 3টে বাজে। রাশেদ ঘুমোতে পারছিল না। জানালার বাইরে জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, যেন কারো লম্বা হাত পানি থেকে বেরিয়ে মাটি ঘষছে। রাশেদ জানালা খুলে তাকাতেই দেখতে পেল কালাবিল থেকে একটা চিকন কুয়াশার রেখা তার বাড়ির দিকে এগিয়ে আসছে। সেই কুয়াশার ভিতর থেকে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ সেই কণ্ঠ, রাশেদ, আমি তোর অপেক্ষায় আছি। রাশেদ জানালা বন্ধ করে বিছানায় লাফ দিয়ে উঠে গেল। মা তখনও ঘুমোচ্ছে। সে কাউকে ডাকল না। ডাকলে পরের দিন গ্রামের সবাই তাকে নিয়ে হাসত। সে নিজের মনেই ভাবল সবই তার কল্পনা। কিন্তু কল্পনা পরের দিন আরও ভয়ানকভাবে বাস্তব হল। গ্রামে এক বৃদ্ধ লোক ছিল, কাশেম কাকা। তিনি প্রায়ই রাতের বেলা মাছ ধরতে কালাবিলে যেতেন। লোকজন তাকে বারবার নিষেধ করলেও তিনি কারো কথা শুনতেন না। সেই রাতের পরদিন সকালে তাকে আর পাওয়া গেল না। মানুষজন বলল, কালাবিলের জিন ধরছে। এত বছর তো কোনো মানুষ রাতের বেলা বিলের ধার দিয়ে যেতে সাহস করে নাই। রাশেদের মনে অদ্ভুত একটা ভয় কাজ করল। নাফিস এসে বলল, দোস্ত, তুই কাল যেদিন ডাক শুনলি, ওই একই রাতে কাশেম কাকা গেছিল। রাশেদ চুপ। সে কি কোনোভাবে অশুভ কিছু টেনে এনেছে? সন্ধ্যের পর গ্রামের মসজিদের ইমাম হাফিজ আজিজ রাশেদকে ডাকলেন। বাবা, তুই কি কাল রাতে বিলের কাছে গেছিস? রাশেদ মাথা নিচু করে বলল, হ্যাঁ হুজুর, কিন্তু ভুল করে। ইমাম গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কালাবিল অনেক পুরনো অভিশপ্ত জায়গা। এখানে বহু বছর আগে এক জেলে মারা গিয়েছিল। তার লাশ কখনো পাওয়া যায়নি। মানুষ বলে সে জেলে আর মানুষ ছিল না, তার ভিতর ছিল এক ভিন্ন সত্তা। সে রাগলে পানি কালো হয়ে যেত। তার মৃত্যুর পর সে জিন হয়ে উঠেছে।
আর তুমি যদি তার ডাক শোনো সে তোমাকে পেতে চাইবে। রাশেদ আতঙ্কিত। সে সে আমাকে কেন চাইবে? ইমাম চোখ বন্ধ করে বললেন, কারণ যার নাম সে ডাকে তাকে ছাড়ে না। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। প্রতিদিন রাতেই রাশেদ সেই ডাক শুনতে থাকে, কখনো বাড়ির উঠোন থেকে, কখনো জানালার পাশে থেকে, কখনো যেন মাথার ভিতর থেকেই। রাশেদ, রাশেদ, আমার কাছে আয়। এক রাতে সে আর সহ্য করতে পারল না। মনে হলো কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে সে আস্তে আস্তে বেরিয়ে গেল। গ্রামের পথ অন্ধকার, বাতাসে চাপা গন্ধ, কেউ যেন পচা মাংস লুকিয়ে রেখেছে। গাছপালার মাথা কাঁপছে, কিন্তু বাতাস নেই। দূরে কালাবিলের দিক থেকে নীলাভ আলো বের হচ্ছে। যতই সে এগোতে থাকে ডাকটা ততই স্পষ্ট হয়। পুকুরের ধারে পৌঁছতেই দেখল পানি পুরো কালো, কিন্তু তার ওপর সাদা ধূসর ধোঁয়ার মতো ছায়া নড়ছে। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মানুষের মতো কিছু। মাথা নড়ছে না, চোখ দুটো লাল, মুখটা মানুষের চেয়ে 2 হাত লম্বা। হঠাৎ সেই জিনের কণ্ঠ, তুই কেন এলে দেরিতে? আমি তোকে ডেকেছিলাম। রাশেদ ভয়ে জমে গেল। দৌড়াতে চাইলে তার পা জমে গেল কাদার মধ্যে। জিন ধীরে ধীরে পুকুর থেকে উঠে এসে বলল, তুই যেদিন আমার নাম শুনলি সেদিন থেকেই তুই আমার। রাশেদ চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। জিনের ঠান্ডা হাত রাশেদের কপালে ছোঁয়া লাগাতেই সে অন্ধকারে তলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের পথচারীরা দেখল রাশেদ পুকুরের ধারে অচেতন হয়ে পড়ে আছে। তাকে বাড়িতে নিয়ে গেলে সবাই ভয়ে জমে গেল, কারণ রাশেদ ডান ফিরে পেলেও তার চোখের মণি অদ্ভুতভাবে কয়েক সেকেন্ড পরপর ছোট বড় হয়ে যাচ্ছিল। আর সে বারবার বলছে, আমি আবার তার কাছে যাব, সে আমাকে ডাকছে। মা কাঁদতে কাঁদতে হাফিজ আজিজকে ডাকতে পাঠালেন। হাফিজ আজিজ এসে রাশেদের কানের কাছে আজান দিলেন, কিন্তু রাশেদ হঠাৎ চিৎকার করে উঠল, থামো, সে রেগে যাবে। হাফিজ আজিজ থমকে গেলেন, বললেন, এর ভিতর কিছু ঢুকেছে। গ্রামের লোকজন এক এক করে এসে দেখতে লাগল। সবাই বলল, পুকুরের জিন ওকে ধরে ফেলেছে, এভাবে কেউ বাঁচে না। রাশেদের মা কেঁদে বলল, হুজুর, আমার ছেলেকে বাঁচান। ইমাম তাকে শান্ত করে বললেন, কাল রাত 12টায় কালাবিলের কাছে যেতে হবে। জিনকে তাড়াতে হলে তার নিজের জায়গার কাছেই কাজ করতে হবে। সবাই ভয় পেল, তবু তাদের যেতে হবে। রাত 12টায় গ্রামের কয়েকজন লোক মশাল জেলে কালাবিলের দিকে যাত্রা করল। সাথে রাশেদ, যাকে 3 জন ধরে রেখেছে, কারণ সে বারবার পানির দিকে ছুটে যেতে চাইছে। বিলের ধারে পৌঁছতে আকাশ অস্বাভাবিক অন্ধকার হয়ে গেল। চাঁদ কোথায় যেন গায়েব হয়ে গেল। বাতাস নেই, কিন্তু চারদিকে কুয়াশা ঘূর্ণি তুলছে। হাফিজ আজিজ কোরআনের আয়াত পড়তে শুরু করতেই পুকুরের পানি ভয়ঙ্করভাবে চঞ্চল হয়ে উঠল, যেন লক্ষ লক্ষ হাত পানি থেকে উঠছে। ঠিক তখনই অন্ধকার পানি ফুঁড়ে উঠল সেই জিন, মানুষের মতো আবার অমানুষের মতো। পচা শ্যাওলা আর পুকুরের কাদা জমে তার শরীর তৈরি। মুখে কোনো ভ্রু নেই, কিন্তু চোখ দুটো আগুনের মতো। জিন গর্জে উঠল, এত মানুষ কেন? তাকে আমি ডেকেছিলাম, তাকে আমি নেব। হাফিজ আজিজ দৃঢ় কণ্ঠে বললেন, মানুষ আল্লাহর বান্দা, কোনো জিন তার ওপর অধিকার করতে পারে না। জিন হাসল, একটা ভয়ঙ্কর কেঁচো নড়ে ওঠার মতো হাসি। এই ছেলেকে আমার লাগবে, কারণ বহু বছর আগে আমাকে প্রতারণা করা হয়েছিল। এক জেলে আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিল। তার বংশের প্রথম পুরুষ আমি নেব। আজ সেই বংশের ছেলেটা, রাশেদ। সবার মাথা ঘুরে গেল। রাশেদ চিৎকার করে উঠল, ও আমার নাম জানে কেন? হাফিজ আজিজ বললেন, তোমার পূর্বপুরুষই ছিল সেই জেলে, তাই জিন তোমাকে দাবি করছে। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমার কি দোষ? জিন গর্জে উঠল, শপথ ভাঙা বংশের দোষ বহন করতেই হবে। হাফিজ আজিজ তীব্র কণ্ঠে রুকিয়া পড়া শুরু করলেন। বাতাস কাঁপতে লাগল, পানি পাগলের মতো ছলাৎ ছলাৎ শব্দ করছে। মশালগুলো নিভে গেল। অন্ধকারের মধ্যে জিন আরও উঁচু হয়ে উঠল। জিন চেঁচিয়ে বলল, থামো, নইলে সবাইকে ডুবিয়ে ফেলব। আয়াতের শব্দ যত জোরে উঠতে লাগল, জিনের চিৎকার তত তীব্র হচ্ছিল। তার শরীর একসময় ভেঙে ভেঙে কুয়াশার মতো হয়ে যাচ্ছিল। জিন শেষবার চিৎকার করে বলল, রাশেদকে আমি ছাড়ব না, বিলের পানি তাকে ডাকবে, সে ফিরে আসবেই। তারপর সে পানির গভীর অন্ধকারে মিলিয়ে গেল।
পুকুরের ওপর এক মুহূর্তেই নেমে এলো নিস্তব্ধতা। সবাই রাশেদকে বাড়ি নিয়ে এলো। কিছুদিন পর তার চোখ স্বাভাবিক হলো। ডাক আর শোনা যায় না। গ্রামের লোকজন বলল জিন চলে গেছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক রাতে প্রায় ৩ মাস পর রাশেদের মা দেখলেন ছেলে জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে চাঁদের আলো। রাশেদ ফিসফিস করে বলছে, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি আসছি। মা ছুটে এসে দেখল রাশেদ অদ্ভুতভাবে হাসছে। তার চোখের গভীরে লালচে আলো। মা ভয় পেয়ে তাকে আঁকড়ে ধরল। কোথায় যাবি? কে ডাকছে তোকে? রাশেদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, কালা বিলের পানিতে সে এখনও আমার অপেক্ষায় আছে। মা চিৎকার করে উঠলেন, কিন্তু রাশেদ তার হাত ছাড়িয়ে দরজার দিকে এগোতে লাগল, যেন কারো অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে। কথা আছে, যাকে একবার কালা বিলের জিন ডাকে তাকে সে শেষ পর্যন্ত ছাড়ে না। রাশেদ এখনও বেঁচে আছে কিনা গ্রামের কেউ নিশ্চিত জানে না। কেউ বলে সে পুকুরে ঝাঁপ দিয়েছিল, কেউ বলে জিন তাকে নিয়ে গেছে, আর কেউ কেউ দাবি করে আজও রাতে কালা বিলের ধারে লাল চোখওয়ালা ছায়া দেখা যায়, যে নাকি কারো নাম ধরে ডাকছে, এদিকে আয়।